নমস্কার, দিনের সব বড় খবর নিয়ে বিকেল ঠিক 5টার 5 মিশালি আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 মিশালিতে আজ কি থাকছে এক নজরে দেখুন। 1 ফেব্রুয়ারির মধ্যেই কাটবে নিয়োগ জট। খবরের জেরে গঙ্গা জলে রান্নার দিন শেষ। নিউজ 18 বাংলার খবরের জেরে বেআইনি পার্কিং বন্ধ। হাজরায় পুলিশ চাকরি প্রার্থী ধস্তাধস্তি, দেখাবো সেই ছবি। মইপিঠে ফের বাঘের পায়ের ছাপ, অর্থাৎ ফের বাঘের ভয়। ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠেছে হাওড়া স্টেশন চত্বরে। কিন্তু এই যে এত হোটেল, সেই হোটেলের তো জলের লাইন দরকার। মানুষ জল খাবেন, কোন জল খাবেন, হোটেলে রান্না হবে, কোন জলে রান্না হবে, না সেসব লাইন ফাইনের দরকারই নেই। গঙ্গা জল আছে তো পাশেই, মা গঙ্গা, গঙ্গার বুক থেকে জল তুলে নিয়ে সেই জলেই রান্না, সেই জলই খাওয়া। আমরা দেখিয়েছিলাম গতকাল সেই ছবি, পাইপে করে গঙ্গার জল হোটেলে যাচ্ছে। আরো ছবি দেখাবো, আমার প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দেবাশিস, কাল আমরা যখন গিয়েছিলাম দেখতে, খবর করতে, আমাদের ক্যামেরায় কি ধরা পড়েছিল? দেখো, মূলত আমরা যখন এই খবর পেয়ে গতকালই হাওড়া স্টেশনের সামনের দিক দিয়ে অংশ, উল্টো দিকের অংশ, গঙ্গার পাড় বরাবর যে হোটেলগুলো ছিল, সেই হোটেলে গিয়ে দেখতে পাই সেখানে একেবারে মানে কি বলবো, অস্বাস্থ্যকর, একেবারে হাজার হাজার মানুষকে জোর করে প্রতিদিন বিষ পান করানো হচ্ছে। গঙ্গা থেকে পাইপ দিয়ে টুলু পাম্প লাগিয়ে সেই পাম্প দিয়ে জল ভরা হচ্ছে হোটেলের ট্যাঙ্কে বা হোটেলের বড় বড় ড্রামে। সেই জলে ফিটকিরি মিশিয়ে জলকে সাদা করে দেওয়া, অর্থাৎ ঝকঝকে পরিষ্কার করে নেওয়া, তারপর সেগুলোকে রান্নার কাজে ব্যবহৃত করা, সেগুলোকেই বাসন মাজে ব্যবহৃত করা এবং যারা জল কিনে খেতে পান না তাদেরকে জল পান করানো, এই কাজগুলি চলছিল। ফলে এই কাজ যখন আমরা পুরোপুরি এই দৃশ্য সাধারণ মানুষের কাছে নিউজ 18 বাংলা তুলে ধরেছিল এবং বারবার করে এলাকার যারা মানুষজন যারা বলছিল গরিব মানুষ জল কিনে খেতে পারি না, তারা না জেনেই হয়তো বীজ পান করে যাচ্ছে এবং যে কর্তৃপক্ষ, হোটেল কর্তৃপক্ষ কার্যত তা মেনে নেয়। তারা দাবি করে যে বোরিং করে তারা জল তুলছে, ফলে কিছুটা হলেও পরিশোধন করা হয় এবং তারা লোকাবে কোথায়, আমাদের হাতে তো ধরা পড়ে যায়। তারা ফিটকিরি মেচাচ্ছে জলে, সেই ছবি আমরা দেখতে পাই। পাইপ লাগিয়ে, টুলু পাম্প লাগিয়ে, এমনকি গঙ্গা পলির ভিতরে সেখানে বোরিং করে জল তুলে নিয়ে আসা হচ্ছে। আরে গঙ্গার জল তো তুমি আমি সবাই খাই, এটা একটা নিয়ম অনুযায়ী জল সংশোধনাগারে যায়, সেখানে পরিশোধিত হয়, বিভিন্ন পরিশোধন সেখানে। না দেবাশিস, সেটা নিয়মের ধার ধারে না। দিনের পর দিন এইভাবেই চলছে দেবাশিস, সেটা নিয়মের ধার ধারবে না। গঙ্গার জল কিভাবে সাপ্লাই হচ্ছে দেখুন তো। আমরা যখন গতকাল এই খবর দেখাই, তারপরে আজকের ছবিটা একটু দেখুন তো। দেখুন এবার আজকের ছবি। হাওড়া সিটি পুলিশ, পোর্ট ট্রাস্ট পুলিশ, পোর্ট থানার পুলিশ এবং আধিকারিকরা, হাওড়া পুরসভার আধিকারিকরা, তারা গেলেন এবং তারা গিয়ে খোঁজ নিলেন। কি খোঁজ নিলেন, কি কাজ হবে দেবাশিস? দেখো, অবশ্যই আমি তোমাকে বলে রাখি, এই ঘটনা কিন্তু বেশ কয়েকদিন আগে একটি গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল যে এই পরিবেশ দূষণ করে গঙ্গায়, অর্থাৎ এই হোটেলগুলি থেকে পরিবেশ দূষণ হচ্ছে, গঙ্গা দূষণ হচ্ছে। তারপরে গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু এটিকে ভাঙার অর্ডার দিয়েছিল, কিন্তু প্রশাসন নিশ্চুপ হয়ে বসেছিল। অবশেষে নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হলো প্রশাসন। কলকাতা পোর্ট ট্রাস্ট বন্দর কর্তৃপক্ষ হাওড়া সিটি পুলিশকে, হাওড়া জেলা শাসকের দপ্তর অর্থাৎ এডিএমকে সঙ্গে নিয়ে, হাওড়া পুরসভাকে সঙ্গে নিয়ে একটি যৌথভাবে আজকে পরিদর্শন করলেন এবং সরাসরি হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হলো তারা যেন বেশ কয়েকদিনের মধ্যেই এই হোটেল গুটিয়ে নেয় বা ভেঙে ফেলে, না হলে প্রশাসনের তরফ থেকে কিন্তু দ্রুত এই হোটেলগুলিকে ভেঙে দেওয়া হবে। বেশ কয়েকদিন হাতে গোনা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি হোটেল না তুলে নেয় সেক্ষেত্রে হোটেল ভেঙে দেওয়া হবে। পোর্ট ট্রাস্ট বন্দর কর্তৃপক্ষ, হাওড়া সিটি পুলিশ, হাওড়া প্রশাসনকে সঙ্গে নিয়ে এই কাজ করবে। তবে কেন এতদিন কেন বসেছিলেন? গ্রিন ট্রাইব্যুনাল যেখানে অর্ডার
অর্ডার দিচ্ছিল, তারপরেও অর্ডার পেয়েও, আদালতের অর্ডার পেয়েও কেন বসেছিলেন সেই প্রশ্নটাই উঠছে। আর এই প্রশ্নটাই তুলছে সাধারণ মানুষ, তাহলে কেন এতদিন প্রশাসন জানার পরেও আমাদেরকে বিষপান করানো হলো, তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। তবে এখনো পর্যন্ত এই হোটেল ভাঙার নির্দেশিকা জারি করা হয়েছে, কবে কিভাবে ভাঙা হবে তার নির্দেশিকা খুব দ্রুত প্রশাসনের তরফ থেকে জানানো হবে বলে বন্দর ধন্যবাদ 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 কর্তৃপক্ষ দেবাশিস। এতদিন চুপ করে বসেছিলেন কারণ এতদিন ভাবছিলেন গোয়ঙ্গচ্ছ মনোভাব, যেমন চলছে চলুক না, কেউ যখন কিছু বলার নেই। কিন্তু আমরা বলেছি, আমরা এভাবেই বলবো। হোটেল ভাঙার কথা বলছেন এখন পোর্ট ট্রাস্টের আধিকারিক, শুনুন। নির্দেশ দেওয়া হলো যে হোটেলগুলো মানে ইলিগালি বসে আছে পোর্টের জায়গা, তাদেরকে উঠে যেতে বলা হলো। পুলিশ প্রশাসন ছিলেন, এইচএমসি ছিল, পোর্টের লোকজনও ছিলেন। তারা সব ইলিগালি পোর্টের জায়গা বসে আছে, গঙ্গা পলিউশন করছে। মানে কেউ তো মানে সব ওয়েস্ট ডিসপোজ করছে গঙ্গাতে, নোংরা জল, খাবারের তেল সব কিছুই গঙ্গাতে পড়ছে। তো সেটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা, আর কিছুই না। তো আইনতভাবে যেটা যেটা করা দরকার সেটা আমরা করছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে আমরা উচ্ছেদ করার চেষ্টা করছি যাতে গঙ্গাটা বাঁচে আর কি। হোটেল মানে অন্য সংস্থানের জায়গা, কর্মসংস্থানের জায়গা, বহু রুজি রুটি হয়েছে জড়িয়ে এই হোটেল ব্যবসার সঙ্গে। আমরা চাই না হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাক, কিন্তু আইন মেনে হোক। বেআইনিভাবে যদি হয় তাহলে তা সমাজের জন্য, সবার জন্য খারাপ। আমরা তো সেটা হতে দেব না। আমরা খবর করব এভাবেই, যেমন আমরা খবর করেছি সেক্টর 5 সল্টলেক ঝাঁ চকচকে পরিবেশে সার দিয়ে পার্কিং গাড়ির সবই বেআইনি। তারপর কি হলো দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। সল্টলেক এবং সেক্টর 5-এর বেআইনি পার্কিংয়ের ছবি গতকাল আমরা দেখিয়েছিলাম কি অবস্থায় পার্কিংয়ের জন্য টাকা তোলা হচ্ছে। যেখানে নো পার্কিং জোন রয়েছে সেখানেই বেআইনি পার্কিং হচ্ছে। হ্যাঁ, কারা তুলছে টাকা, কিভাবে টাকা উঠছে, পুলিশের নজরদারি নেই। আমরা সে ছবি দেখিয়েছিলাম। মানুষ অভিযোগ করছেন তার নিজের গাড়ি পার্ক করার জায়গা পাচ্ছেন না বাড়ির সামনে, সেখানেও কারা যেন পার্কিং জোন করে দিয়েছেন। পুরোটাই বেআইনি। কালকের পর ঠিক 24 ঘন্টার মধ্যে কি হলো দেখবেন। এই দেখুন, সেক্টর 5 ব্যারিকেড দিয়ে পার্কিং করা হচ্ছিল। ভাবুন, একটা ইউটার্ন নেওয়ার জায়গা, সেই ইউটার্ন নেওয়ার জায়গাটা রীতিমতো ব্যারিকেড দিয়ে পার্কিং চলছিল এতদিন। কারা নিচ্ছিল এই পার্কিং ফিস? সম্পূর্ণ বেআইনি। এখানে পার্কিং এর কোনো জায়গাই নেই। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, যখন গতকাল আমরা এই ছবিটা দেখাতে যাই বা এই পার্কিং এর খবর করাতে যাই, তখন হুমকির মুখে পড়তে হয়। তখন আমাদেরও বলা হয় দেখে নেওয়া হবে। তো দেখে তো আমরাই নিলাম। 24 ঘন্টার মধ্যে সেই পার্কিং এখন আর নেই। মানুষ খুশি তো? হ্যাঁ, 24 ঘন্টা আগে কিন্তু এই পদক্ষেপ হয়েছে নিউজ 18 বাংলায় যখন এই খবর আমরা সম্প্রচার করি, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে দেখা যায় যে একেবারে যারা অবৈধভাবে পার্কিংয়ের রাস্তার মাঝখানে দখল করে রেখেছিল সেই দখল মুক্ত করলো পুলিশ। পরবর্তী ক্ষেত্রে শুধু তাই নয়, যে আমরা হুমকির মুখে পড়েছিলাম, হেনস্থার মুখে পড়েছিলাম, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই দুজনকে, অর্থাৎ যারা হুমকি দিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই যে বেআইনিভাবে যে পার্কিং চলছিল, যে প্রত্যেকটি জায়গায় যেখানে ইউটার্ন, সেই ইউটার্ন গার্ডওয়াল দিয়ে বন্ধ করে কিন্তু পার্কিং চলছিল, এই খবর যখন দেখানো হয়, পরবর্তী ক্ষেত্রে যে পদক্ষেপ, সেই নিয়ে কিন্তু যে তথ্য প্রযুক্তি যে কর্মী, যারা মূলত তথ্য প্রযুক্তি নগরী বলে পরিচিত সেক্টর 5, তারা কিন্তু অত্যন্ত খুশি। তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিল, তারা বারবার জানাচ্ছিল, বহুবার তারা অভিযোগ করেছিল, প্রত্যেকটি জায়গায় বলেছিল, তারপরেও কোনো লাভ হয়নি। দিনের পর দিন কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা ঘটতো। কিন্তু এই পদক্ষেপ যে নিউজ 18 বাংলায় যখন এই খবর সম্প্রচার হয়, পরবর্তী ক্ষেত্রে পুলিশের যে পদক্ষেপ, একেবারে তারা কিন্তু খুশি। তার কারণ তারা সহজেই মানুষ খুশি, তাদের সেই বক্তব্য শোনাবো। কিন্তু তোমার থেকে একটু সংক্ষেপে জেনে নিতে চাইবো, এর আগে মানুষের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। পুলিশ এখন তৎপর হয়েছে, পুলিশ এখন পার্কিং সরিয়ে দিচ্ছে, কিন্তু এটা সাময়িক নয় তো? কি মনে হয়? একেবারে মানুষগুলো কিন্তু তেমনই বলছে, সাময়িক কি নয়। কিন্তু বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু দাবি করছে যে এভাবে কিন্তু কোনোভাবে জোর করে রাস্তা বন্ধ করে পার্কিং করা যাবে না। ইতিমধ্যেই তারা নজরদারি রাখবেন, কঠোর পদক্ষেপ নেবেন পরবর্তী ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন উঠছে, এত পরে কেন? এর আগে কেন ব্যবস্থা নিল না? যখন সংবাদ মাধ্যম নিউজ 18 বাংলায় খবর দেখালো, তার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নিল। আর এখানেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখবে, পরবর্তী ক্ষেত্রে তারা জানাচ্ছে প্রত্যেকদিন নজরদারি রাখবে। গতকালের পর দেখা যাক, আজকেও নজরদারি হয়েছে গতকালের পর। আগামীকালও হয় কিনা, আগামী সপ্তাহে হয় কিনা, আগামী মাসে হয় কিনা,
আমরা দেখব, আমাদেরও নজরদারি থাকবে যে পুলিশি নজরদারি আছে কিনা দেখার জন্য। দেখুন না, রাস্তা এত পরিষ্কার, এত ভালো হয়ে গেছে, পার্কিংয়ের ঝুট ঝামেলা নেই, পুরো ফাঁকা চওড়া রাস্তা, গাড়ি চলতে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে না। ভালো লাগছে না দেখতে? ভালো লাগছে তো। যারা নিয়মিত যাওয়া আসা করেন তারা বলছেন যে হ্যাঁ, এখন অনেকটা শান্তি। এটা ক্লিয়ার করেছে, খুবই উপকার হয়েছে, ঠিক আছে। নাহলে যাতায়াত করে অফিস থেকে বেরিয়ে যাতায়াত করা খুবই দুর্বল সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, ঠিক আছে। আগামী দিন আরও যদি করে দেয়, গাড়িগুলো অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করে, তাহলে খুবই সুবিধা হবে সাধারণ মানুষের ক্ষেত্রে। আমাদের সুবিধাই হয়েছে, কারণ আমরা তো এখানে জব করি, এবার রাস্তাটা সবসময় জ্যাম থাকলে আমাদের যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয়, তো সেজন্য খুলে দিয়েছি, স্পেসটাও বড় হয়েছে, আমরা দুজন যেতেও পারি। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে আজ 1.5 ঘন্টা বৈঠক হলো, প্রায় 1.5 ঘন্টা বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং এই বৈঠকের পর কি হলো, কি জানা গেল বৈঠক থেকে? 1 ফেব্রুয়ারি ডেডলাইন, 1 ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগ জট খুলতে পারে। সানিক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সানিক, কি খবর পাচ্ছি আমরা? যদিও যে ডেডলাইনের কথা অতনু তুমি বললে, সেই ডেডলাইনের দাবি করছেন চাকরি প্রার্থীরা যে আজকের বৈঠক থেকে তাদের মনে হয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে একটা সমাধান সূত্র বেরোতে পারে, যার জেরে এতদিন ধরে যে জট হয়ে রয়েছে, যে প্রচুর আইনি জট, সেইগুলো কোথাও গিয়ে কাটতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা দপ্তরের তরফে সরকারিভাবে সেই রকম কোনো ডেডলাইনের কথা স্বীকার করা হচ্ছে না। তারা যেটা বলছেন, তারা একটা প্রক্রিয়া শুরু করেছেন, সেই প্রক্রিয়া তারা সদিচ্ছা দেখিয়েছেন, তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব। শালিক, আমাদের সঙ্গে থাকো। এই বৈঠকের পর কুণাল ঘোষের বক্তব্য, সরকারের নিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়েও তার বক্তব্য, এক শ্রেণীর আইনজীবী চাকরি প্রার্থীদের আবেগ নিয়ে খেলে কোটি কোটি টাকা তুলছেন। শুনুন। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে। বিকাশ বাবু, শুনলেন আপনি, কি বলবেন? আমি তো সবার কথা তো জবাব দেওয়ার যোগ্য কথা হয় না। উনি যা বলেছেন সেটা ওর দৃষ্টিকোণ থেকে বলেছেন। আয়নায় দাঁড়ালেই উনি দেখতে পান দুর্নীতি, চিটফান্ডের লক্ষ কোটি টাকা, সেজন্য তিনি ও কথা বলেছেন। উনি একথা বলুন, ওদের যদি সদিচ্ছা থাকে সমস্যা মেটাবার, তো 1 ঘন্টা লাগে, তার জন্য তো 1 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হয় না। সরকার থেকে কেন ঘোষণা করে দিচ্ছে না যে সমস্ত বেআইনি নিয়োগ বাতিল, দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে সব চাকরি বাতিল, এই ঘোষণাটা করতে সরকারের বুকে ব্যথা হচ্ছে কেন? আসলে ওরা জানেন এই ঘোষণা করলে চাকরি বাতিল হলে পরে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা ওই নেতাদের ধরে ধরে রাস্তায় নামিয়ে চামড়া গুটিয়ে দেবেন, সেই ভয়ে তারা চাকরি বাতিল ঘোষণা করতে ভয় পাচ্ছেন। উকিলদের তো কোনো দরকারই নেই, উকিলদের একটা মামলাও পারেন না উকিলরা, যদি সরকার থেকে ঘোষণা করে দেয় বেআইনি নিয়োগ বাতিল। সেই সাহসটা কুণাল বাবু এবং তার দিদি দেখান, তাহলেই বুঝবো আমরা ওরা চেষ্টা করছেন সততার সঙ্গে, আর তা না হলে এই সমস্ত ছেলে মেয়েদের ধাপ্পা দিয়ে লাভ থাকে। ধন্যবাদ। এবং আজকের এই বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য কি শুনুন। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব, যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী। কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। যারা আজ এই বৈঠকে ছিলেন, 7 জন প্রতিনিধি ছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীদের, তারা বৈঠক থেকে বেরিয়ে কি বলছেন শুনুন। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব। নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পেয়ে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে না। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে।
এ তো গেল বৈঠকের খবর, সমাধান সূত্র খোঁজার খবর। এর পাশাপাশি বিক্ষোভের খবর দেখাতে হবে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজ বিক্ষোভ দেখান হাজটার মোড়ে এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সেই ছবিটা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দৌড়াচ্ছেন, আপনারা কি দেখছেন সেই ছবিটা, ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি এবার ডিএর জন্য আন্দোলনের ছবি দেখাই। নবান্নের সামনে আজ কাক ভোর থেকে, ভোর 5:30 থেকে তারা পৌঁছে যান আন্দোলনকারীরা এবং তারপর সেখানে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা, ব্যারিকেডের সামনেই তারা সেখানে বসে পড়েন এবং বসে পড়ে সেখানেই তাদের ধর্ণা কর্মসূচি চলে। আদালতের বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্ত মেনেই তারা আন্দোলন করছেন, তারা ধর্ণায় রয়েছেন বলে তারা দাবি করছেন। একটা বিষয় নিয়ে দ্বিমত আছে। বিষয়টা হচ্ছে যে ওনারা বলেছেন যে এখানে যতজন আসবেন তাদের সবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিটেলস দিতে হবে। আমরা সেটার সাথে এগ্রি করিনি, এটাতে রাজি নই। আর এবার বাঘের খবর। বাঘের ছবি না, বাঘের পায়ের ছাপের ছবি। দেখুন মইপিঠে এই বাঘের পায়ের ছাপে নতুন করে ভয়, নতুন করে আতঙ্ক গ্রামের মানুষের মধ্যে, কারণ এর আগে একবার এরকমই বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। অবশ্য তারপরে জঙ্গলে বাঘ সাঁতার কেটে চলে গিয়েছিল, সে ছবিও দেখা গিয়েছিল, তাতে স্বস্তি ফিরেছিল। কিন্তু এবার তো আর বাঘের জঙ্গলে ফেরার খবর এখনো পাওয়া যাচ্ছে না। স্বস্তি নেই মইপিঠে, টেনশন, সন্ধে হয়ে আসছে, বনকর্মীদেরও তো দেখা নেই। অর্পণ প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছেন। অর্পণ, বনকর্মীরা কি গ্রামে এসে পৌঁছেছেন? দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত বনকর্মীদের দেখা মেলেনি। পুলিশের তরফ থেকে এলাকায় সকালবেলা তাদের দেখা গেলেও কিন্তু সন্ধ্যে নামার পরে কাউকেই লক্ষ্য করা যায়নি সেই মতো। এবং তোমাকে জানাবো যে এই গ্রামের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ভয়ে রয়েছেন। তারা যেটা জানাচ্ছেন যে সকালবেলা যেভাবে বাঘের পায়ের ছাপ জঙ্গলের মধ্যে লোকালয়ের একদম পাশে তাদেরকে লক্ষ্য করা গিয়েছে, তাতে তারা যথেষ্টই আতঙ্কিত। তবে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আজমলমারির জঙ্গল যেখানে রয়েছে, সেই আজমলমারির জঙ্গলে বাঘের 2টি পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এই জঙ্গলে বাঘ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে বন দপ্তরের তরফ থেকে এই জঙ্গল সার্চ করা হয়নি, বা সার্চ করে তাদের কোনো তারা সার্চ না করার জন্য কিন্তু যারা গ্রাম তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তারা যেটা মনে করছেন যে এই যে জঙ্গল প্রায় 1 কিলোমিটারেরও উপরে এই জঙ্গল, সেই জঙ্গলে বাঘ থাকতে পারে এমনটাই সে মনে করছেন। এবং গ্রামের মানুষজন তারা ভয়ে রয়েছেন। সন্ধ্যার পরে যেটা দেখা গিয়েছে যে নদী লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন তারা কিন্তু এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন। একরকম গৃহবন্দী বটে। অন্ধকারে কোথায় ওঁত পেতে রয়েছে দক্ষিণ রায় কেউ জানে না, জঙ্গলে চলে গিয়েছে নাকি এলাকাতেই রয়েছে আশপাশে। সুতরাং বাড়ির বাইরে বেরোনোর জো নেই। অন্ধকার যতক্ষণ না কাটছে বাড়ির মধ্যেই থাকতে হবে।